আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর নাই 5 নং লেকচারে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি জিলানী হোসেন জয়। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ। প্রতিটা বছরই দেখা যায় এই টপিক থেকে 2টা-3টা করে প্রশ্ন আসেই, তাহলে বুঝতেই পারছো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি শুরুতে মূল বই পড়াবো এবং এর পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো কিন্তু স্লাইডে আলোচনা করব প্রতিদিনের ন্যায়। তাহলে চলো আজকে আমরা একটু দেখে আসি মূল বইটা কি কি আছে। শুরুতেই খেয়াল করো, এখানে বাক্যের অংশ শ্রেণী বিভাগ, যে অংশগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমি এখানে হাইলাইট করে দেবো। তোমরা বইয়ে ওইভাবে হাইলাইট করবে। আর এর পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে সেগুলো স্লাইডে রেখেছি। দেখো, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত অর্থবোধক ভাষিক, এটা মনে রাখবে, ভাষিক একককে বাক্য বলে। অর্থাৎ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। বাক্য দিয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন এখানে রয়েছে সজললতা বই পড়ে, এটি একটি বাক্য। তাহলে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। এরপরে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ বলে। এই যে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দকে, যেটাকে পার্টস অফ স্পিচ বলো, সেটাকে কি বলে? পদ বলে। এদিক দিয়ে পদ হলো বাক্যের একক, এটা পরীক্ষা আসতে পারে যে পদ হলো কি? এদিক দিয়ে পদ হলো বাক্যের একক। রূপতত্ত্ব অংশে শব্দ শ্রেণী নামে এই বাক্যের এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে, এটা আর লাগবে না। এরপর বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ, মনে রাখবে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে। তাহলে যে বাক্যের মধ্যে একাধিক শব্দের যে গুচ্ছ থাকে সেটা কিসের মতো কাজ করে? পদের মতো কাজ করে। এরপর বাক্যের প্রধান কয়টি অংশ থাকে? 3টা। একটা হচ্ছে কর্তা, কর্ম আর হচ্ছে ক্রিয়া। কর্তা, কর্ম থাকে আর হচ্ছে ক্রিয়া থাকে। আমি যদি এখানে একটি বাক্য লিখি যে, খেয়াল করো, আমি যদি বলি আমি ভাত খাই, আমার ক্ষেত্রে হচ্ছে রস্যই আর অন্যদের ক্ষেত্রে হচ্ছে অন্তস্থ অ হবে। তাহলে দেখো, আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে কর্তা, কি খাই? ভাত খাই, এটা কর্ম, আর এটা হচ্ছে কি? ক্রিয়া। তাহলে বাক্যে যে 3টা অংশ, একটা হচ্ছে কর্তা থাকবে, তারপর কি থাকবে বলো তো? কর্ম থাকবে, কর্তা কর্ম আর হচ্ছে কি থাকবে? ক্রিয়া থাকবে। কর্তা কর্ম আর কি থাকবে? ক্রিয়া থাকবে। যেমন এখানে দেখো, মানে বইয়ে গেলে ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে একেবারে আমাকে দেখা যাচ্ছে না, আর কালো থাকলে তো মনে করো একটু ফোকাস বেশি করছে। যাই হোক, এই যে কর্তা থাকবে, কর্ম থাকবে আর কি থাকবে? ক্রিয়া থাকবে। এই যে দেখো, সাধারণ বাক্যের প্রধান 3টি অংশ থাকে, কর্তা, কর্ম এবং ক্রিয়া। বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা, অর্থাৎ বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হচ্ছে কি? কর্তা। তাহলে আমি ভাত খাই, এই যে এই বাক্যের ক্রিয়াকে চালাচ্ছে, খাওয়ার কাজটা কে করছে বলো তো? এই যে আমি, অর্থাৎ আমি হচ্ছে এখানে কর্তা। এরপর আরো একটি বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমি 100% দিয়ে রাখছি, পরীক্ষা আসতে পারে যে প্রতিটি বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় এই 2 অংশে ভাগ করা যায়। তাহলে একটা বাক্যের অংশ কয়টা? 2টা। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। এখানে যদি লেখা হয় যে রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায়, তাহলে খেয়াল করো এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে বলো তো? রহিম সম্পর্কে। একটা বাক্যে যার সম্পর্কে বলা হবে সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। তাহলে খেয়াল করো তো, রহিম স্কুলে যায়, এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে বলো? এই কার সম্পর্কে? তুমি বলো। হ্যাঁ, এটা হচ্ছে রহিম সম্পর্কে বলছে। তাহলে রহিম হচ্ছে কি এখানে বলো তো? উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে? স্কুলে যায়, তাহলে এটা হচ্ছে কি বলো তো? বিধেয়। আশা করি বুঝতে পেরেছো। একটা বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে বিধেয়। সেটাই বলা হয়েছে এখানে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে গঠনগত দিক থেকে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। এইখান থেকে একটা প্রশ্ন পাবে তোমরা। একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে কিভাবে চিনবে এটা খেয়াল করো। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, সমাপিকা ক্রিয়া এটা আবার কি জিনিস? যেটা দ্বারা বাক্য সম্পূর্ণ বোঝাবে সেটা সমাপিকা ক্রিয়া। যেমন জেসমিন সবার জন্য চা বানিয়েছে, এই বাক্যে দেখো বাক্যটা শেষ হয়েছে এবং একটা কর্তা থাকবে।
জেসমিন সবার জন্য চা বানিয়েছে, তাহলে এই বাক্যে কর্তা কয়টা বলো তো? একটা। এই যে জেসমিন সবার জন্য চা বানিয়েছে, বাক্যটা শেষ হয়েছে, তাহলে যেখানে একটা কর্তা থাকবে এবং বাক্যটা শেষ বোঝাবে সেটা সরল বাক্য হবে। অর্থাৎ সমাপিকা ক্রিয়া, সরল বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে আর একটা কি থাকবে? কর্তা থাকবে। জটিল বাক্য দেখো, এটা অনেক সময় এমসিকিউতে আসে যে একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক যদি আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকে তাকে জটিল বাক্য বলে। একটা মূল বাক্য থাকবে, তার অধীনে যদি অর্থাৎ একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকে তখন তাকে কি বলা হয়? জটিল বাক্য বলা হয়। এবং এটা চেনার সহজ উপায় আমি একটু পরে দিব বা আলোচনা করব। যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলো। এবং এই জটিল বাক্যের মধ্যে তোমার সাপেক্ষ যে সর্বনামগুলো আছে, যে, সে, যারা, তারা, যখন, তখন, যদি, তবে, এগুলো থাকবে। যৌগিক বাক্য দেখো, এর ইংরেজি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, সরলে হচ্ছে সিম্পল সেন্টেন্স, জটিল হচ্ছে কমপ্লেক্স, আর কম্পাউন্ড এটা হচ্ছে যৌগিক বাক্য। খেয়াল করো, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে, এটা এমসিকিউতে আসে যে যোজকের মাধ্যমে যুক্ত হয়ে কোন বাক্য গঠন করে? যৌগিক। যেমন রহমত রুটি খায় আর রহিম ভাত খায়, দেখো আর আছে, আরটা দেখো এই যে যোজক। তাহলে যোজক দ্বারা যদি যুক্ত থাকে তখন তাকে কি হবে? তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। এবার দেখো, এর পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এটা একটু আমরা দেখব। বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ের বক্তার মনোভাব সম্পূর্ণরূপে মানে স্পন্টেনিয়াসলি বলা হয়, স্বতঃস্ফূর্ত বা সম্পূর্ণরূপে যদি প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। ব্যাকরণবিদ জ্যোতিভূষণ চাকি বলেন, যথাযথ বিন্যস্ত শব্দ সমষ্টি যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিক দিয়ে পদ হলো বাক্যের একক, যেটা আমরা এত সময় পড়লাম। এবার দেখো, এখান থেকে একটা এমসিকিউ তোমাদের থাকতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা, আমি এই জন্য এইভাবে রেখেছি যে অংশগত দিক থেকে বাক্যের অংশ কয়টা? একটা দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে কি? বিধেয়। এবার দেখো, খণ্ডগত দিক থেকে একটা প্রধান আর একটা হচ্ছে অপ্রধান। গঠনগত দিক থেকে কয় প্রকার? 3 প্রকার। এটা আমি 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বোর্ডে তোমরা কমন পেয়ে যাবে। একটা সরল বাক্য সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেটা কি হবে? জটিল। আর কম্পাউন্ড সেটা কি হবে? যৌগিক হবে। কম্পাউন্ড এটা কি হবে? যৌগিক বাক্য হবে। এরপর অর্থগত দিক থেকে দেখো, অস্তিবাচক। অস্তিবাচক মানে হ্যাঁ, যেটা তোমার পজিটিভ বোঝাবে, হ্যাঁ বোধক। আর একটা দেখো আছে এই যে প্রশ্নবাচক, যেগুলো প্রশ্ন করা বোঝাবে, তুমি কি ভাত খেয়েছো? তোমার নাম কি? প্রশ্ন করা বোঝাচ্ছে। তারপরে দেখো অনুজ্ঞা সূচক, যেটা আদেশ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে, নিষেধ বোঝাতে পারে, এইগুলো। প্রার্থনা কার্যকরণাত্মক, কোনো কারণকে ইন্ডিকেট করবে। সংশয় সূচক, ওই যে কপোতাক্ষ নদ কবিতা তোমরা পড়েছো, সেখানে আছে আর কি হবে দেখা, একটা সংশয় কাজ করছে। সংশয় বা দ্বিধা যেখানে কাজ করবে সেটা যে সংশয় সূচক বলা হয়। আবেগ সূচক, যেটা দ্বারা তোমার যে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা এই খেলায় বিজয়ী হয়েছি, কি চমৎকার একটা পাখি। এই যে দেখো, এটা আবেগ সূচক। কি হবে? আবেগ সূচক। আমরা প্রত্যেকটা উদাহরণ আলাদাভাবে আলোচনা করব। এবার দেখো উদ্দেশ্য বিধেয়, এটা অলরেডি আলোচনা করা হয়েছে, তোমরা এটা পেয়ে যাবে, দেখবে। আমরা দেখবে যে গঠন অনুসারে যে 3 প্রকার বাক্য আছে, এখান থেকে প্রশ্ন আসে, এটা একটু আলোচনা করব। 3 প্রকার গঠন অনুসারে, একটা সরল, একটা জটিল, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। সমাপিকা ক্রিয়া কি বলতো? যেটা দ্বারা বাক্য শেষ বোঝাবে, অসমাপ্ত থাকবে না, সেটা সরল বাক্য। অনেকগুলো উদাহরণ আমি এখানে রেখেছি, যেমন পাখিগুলো নীল আকাশে উড়ছে, তাহলে দেখো বাক্যটা শেষ। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, জেসমিন সবার জন্য চা বানিয়েছে। এরপর পুকুরে পদ্ম ফুল জন্মে। তারপরে আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, বৃষ্টি হচ্ছে তোমরা যাও, খোকা সকাল স্কুলে গিয়েছে। এই যে এখানে যে উদাহরণগুলো রেখেছি, দেখো এই বাক্যটা, বিশ্ববিখ্যাত মহাকবিরা ঐন্দ্রজালিক শক্তি সম্পন্ন লেখনী দ্বারা অমরতার সঙ্গীত রচনা করেন। অনেক বড় বাক্য দেখে তুমি হয়তোবা ভাববে এটা হচ্ছে যৌগিক বাক্য, কিন্তু না। দেখো এই বাক্যটা একটা কর্তা থাকবে এবং বাক্যটা যদি শেষ বোঝায়, তার মধ্যে যদি কোনো যোজক না থাকে, সাপেক্ষ সর্বনাম না থাকে, তখন সেটা কি হবে বলো তো? তখন সেটা হবে সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য।
স্লাইড তোমরা পেয়ে যাবে। এবার দেখো জটিল বাক্য। জটিল বাক্যের মধ্যে সাপেক্ষ সর্বনাম থাকে। এখন তোমার প্রশ্ন হতে পারে সাপেক্ষ সর্বনাম কোনগুলো, অর্থাৎ একটা আরেকটার উপর নির্ভরশীলতা সম্পর্ক বোঝাবে, জোড়া জোড়া থাকবে। যেমন যে সে, যারা তারা, যিনি তিনি। এখন প্রশ্ন হতে পারে এই যারা তারাতে চন্দ্রবিন্দু নাই, আবার এখানে আছে কেন? যেটা সম্মানসূচক ব্যক্তিবর্গকে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। যা তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি তবে, যদিও তবুও, যেহেতু সেহেতু, তবে যত তত, যেটুকু সেটুকু, এটা একটা গান আছে না, যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময়। যাই হোক, যেমন তেমন, এই যে যেটুকু সেটুকু, যেমন তেমন, যখন তখন, এগুলো সব কি হবে? সাপেক্ষ যোজক। কোনো বাক্যের মধ্যে যদি থাকে তখন তাকে কি বলা হবে? তখন সেটা জটিল বাক্য হবে। উদাহরণগুলো দেখো, এর ভিতর থেকে কমন এসে যাবে। যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, তাহলে এই বাক্যের মধ্যে দেখো যে আছে, কি আছে? সে আছে। যদি তুমি যাও তবে তার দেখা পাবে, এখানে কি আছে? দেখো যদি আছে, তারপরে কি আছে? তবে আছে। যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, তাহলে এখানে দেখো এই যে সময় সূচক যদি বোঝায় তাহলে যখন তখন ব্যবহার করবে। এটা এমসিকিউতে আসতে পারে, বিগত বছরে এসেছে। সময় সূচক যদি বোঝায় তখন আমরা যখন তখন ব্যবহার করব। যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলো। এই যদি তোমার কিছু বলার থাকে এখনই বলে ফেলো, এখনই কমেন্টে ঝটপট বলে ফেলো। এই যে দেখো এখানে কি আছে? যদি আছে, তারপরে কি আছে? তবে আছে। যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, সে যে অপরাধ করেছে তার মুখ দেখে বুঝেছি। এই যে দেখো, সে যে অপরাধ করেছে, তা এই যে আছে সে, যে সে বা তা, এই যে এগুলো কি হবে? তোমার সাপেক্ষ সর্বনাম বা এই যে যোজক যদি থাকে, সাপেক্ষ যোজক, তখন সেটা কি হবে? জটিল বাক্য হবে, জটিল বাক্য। এর পরেরটা আছে দেখো যৌগিক বাক্য। এখান থেকে এমসিকিউতে মানে এমসিকিউ অংশে আসবে এই সংজ্ঞা থেকে। পরস্পর নিরপেক্ষ, খুবই গুরুত্বপূর্ণ। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক মানে তার অধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে, কি কি মিলিত হবে? দেখো সরল বা মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। অন্যভাবে বলা যায় দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে, এটা বিগত বছরের প্রশ্ন, যে এই যৌগিক বাক্যে কিসের মাধ্যমে যুক্ত হয়? যোজকের মাধ্যমে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। এখন এই যোজক কোনগুলো তোমাকে আগে জানতে হবে। দেখো, এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, বরং, তথাপি ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যৌগিক বাক্যের অন্তর্গত প্রত্যেক বাক্যই কি হয়? স্বাধীন বাক্য হয়। এখন এই স্বাধীন বাক্যগুলো অর্থের পরিপূর্ণতার জন্য কোনো বাক্যের অপেক্ষায় থাকে না, এবং এই যৌগিক বাক্যের মধ্যে হয় তোমার যোজক থাকবে, না হয় কি থাকবে? এই যে বিরাম চিহ্ন থাকবে। এই বিরাম চিহ্ন কিসের মতো কাজ করে? মনে রাখবা, বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে। বিরাম চিহ্ন এটা কি? যোজকের মতো কাজ করে। এই যে বিরাম চিহ্ন কোনগুলো আছে? কমা থাকতে পারে, সেমিকোলন, কোলন, ড্যাশ, এগুলো থাকতে পারে। যেমন আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব, দেখো এখানে কি আছে? এই যে তোমার সেমিকোলন আছে। হামিদ বই পড়ছে, কমা, আর সীমা রান্না করছে। সে ঘর ঝাড়ু দিল, কমা, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। দেখো এখানে কি আছে? কোনো বাক্যের মধ্যে হয় যোজক থাকবে যে কোনো একটা, না হয় তোমার এই যে বিরাম চিহ্নগুলো থাকবে। কারণ বিরাম চিহ্নগুলো কিসের মতো কাজ করে? যোজকের মতো কাজ করে। এই উদাহরণগুলো পড়ে নিবে, বহু নির্বাচনী পরে আলোচনা করব। আগে হচ্ছে আমরা বইয়ের অংশটুকু শেষ করি। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকায়, এটা এমসিকিউতে আসবে। ক্রিয়া থাকা না থাকার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? সেটা হচ্ছে তোমার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সক্রিয় বাক্য, একটা হচ্ছে অক্রিয় বাক্য। এই যে অ্যাক্টিভ আর প্যাসিভ বলা হয়। যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে সেগুলোকে সক্রিয় বাক্য বলে। যেমন আমার মা চাকরি করেন। অর্থাৎ এই যে বিধেয় অংশ, বিধেয় কোনগুলো? একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। শুরুর অংশে কি থাকে বলো তো? উদ্দেশ্য থাকে, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। আমার মা চাকরি করেন, এটা দেখো, অর্থাৎ এই বাক্যের বিধেয় অংশে কি থাকে? ক্রিয়া থাকে। যে করেন, বিধেয় অংশ কোথায় থাকে? পরে থাকে। করা, এটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে যেই বাক্যে এই ক্রিয়া মানে কাজটা পরের অংশে থাকে সেটাকে কি বলা হয়? যে সক্রিয় বাক্য। অক্রিয় বাক্য কি? দেখো, যেসব বাক্যের
বিধেয় অংশে ক্রিয়া থাকে না তাকে বলা হয় অক্রিয় বাক্য। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, দেখো তো এই যে তিনি বাংলাদেশের নাগরিক, এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে বিধেয় অংশ পরের অংশে যদি কাজ না থাকে তখন তাকে অক্রিয় বলা হয়। আর শেষের অংশে পরের অংশে যদি কাজ করা বোঝায় বা ক্রিয়া থাকে তখন তাকে কি বলা হয়? সক্রিয় বাক্য বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কি বিবৃতিবাচক, নেতিবাচক মানে না, ইতিবাচক মানে পজিটিভ, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাটা বেশি গুরুত্বপূর্ণ, আবেগসূচক প্রভৃতি বাক্যে ভাগ করা যায়। এখন বিবৃতিবাচক আমরা সাধারণত যে কথাবার্তাগুলো বলে থাকি অ্যাজ ইউজুয়াল, যেমন সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে। সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হতে পারে। যেমন আমরা রোজ বেড়াতে যেতাম, এটা ইতিবাচক অর্থে, এখানে না নাই, তারা তোমাদের ভোলেনি। অর্থাৎ যে বাক্য দ্বারা একেবারে সাধারণ অ্যাজ ইউজুয়াল কথাবার্তা বলি আমরা, সেটা তোমার অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অর্থাৎ ইতিবাচক হতে পারে, তারপরে নেতিবাচক মানে না বোধক হতে পারে। প্রশ্নবাচকটা দেখো, বক্তা কারো কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য ব্যবহার করে তাকে বলা হয় কি? এই যে প্রশ্নবাচক। তোমার নাম কি? এরপরে সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়? এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। অনুজ্ঞাবাচকটা বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। যেই বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞা ব্যবহৃত হয়। যেমন আমাকে একটি কলম দাও তো, এই যে আমাকে একটি কলম দাও, তার মঙ্গল হোক। প্রশ্নটা কেমন আসবে দেখো, বলবে নিচের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? এটা দিয়ে দিতে পারে যে তার মঙ্গল হোক। তাহলে যেটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাবে সেটা তোমার কি হবে? অনুজ্ঞাবাচক বাক্য। আবেগবাচক বাক্য কোনগুলো? কোনো কিছু দেখে বা শুনে অবাক, বিস্মিত বোঝায়। বিস্মিত হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে বলা হয় আবেগসূচক। যেমন দারুণ, আমরা জিতে গিয়েছি, বলে না হুররে উই হ্যাভ ওন দ্য গেম, অ্যালাস হি লস্ট হিজ ফাদার। আনন্দ বোঝাতে পারে, দুঃখ বোঝাতে পারে। অর্থাৎ তারপরে দেখো, অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি। তাহলে যেটা দ্বারা কিছু দেখে তোমার বিস্মিত বা অবাক মনে হবে সে ধরনের বাক্যকে বলা হয় আবেগসূচক বাক্য। কি বলা হয়? আবেগসূচক বাক্য। এবার হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, বিগত বছরে যে প্রশ্নগুলো মানে অধ্যায় ভিত্তিক, ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে আমাকে তো দেখাই যাচ্ছে না ক্যামেরায়, যাই হোক আমাকে না দেখলে বই দেখা যাচ্ছে, এটাই প্রধান বিষয়। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক, শুরুর লাইনেই ছিল, ভাষিক এককে কি বলে? বাক্য বলে। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? পদ বলা হয়, পার্টস অফ স্পিচ বলা হয়। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ, যখনই শব্দের গুচ্ছ থাকবে মনে রাখবা তখন সেটা কি হবে? বর্গ হবে। বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হচ্ছে কর্তা, সে হচ্ছে কি বলতো? কর্তা। সজল স্কুলে যায়, বাক্যের উদ্দেশ্য কি বলতো? অর্থাৎ উদ্দেশ্য সজল, অর্থাৎ উদ্দেশ্য কোথায় থাকে? শুরুতে থাকে। উদ্দেশ্য কোথায় থাকে? শুরুতে থাকে। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ, আমি কিন্তু পড়িয়ে নিয়ে এসেছি শুরুতে, আশ্রিত যখনই বলবে তখন সেটা জটিল হবে। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে, যখন যোজক বলবে, যোজকের মাধ্যমে যদি যুক্ত হয় তখন সেটা যৌগিক। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য হবে? সেটা হচ্ছে এই যে আবেগবাচক বাক্য হবে। আবেগবাচক বাক্য একবার রিভিশন দিবে, তোমরা অনেকবার এটা পড়েছো। আমি শেষ মুহূর্তে মূল ক্লাসগুলো শেষ হইলে আমি বাছাইকৃত প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে 5টা বা 10টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব, সেইখান থেকে কমন পেয়ে যাবা। দ্বিতীয় পত্রের যে লিখিত অংশের অনেকে সাজেশন চেয়েছো, অতি দ্রুত তোমরা ভাব সম্প্রসারণ, সারাংশ, রচনা, কোনগুলো গুরুত্বপূর্ণ, কত পয়েন্ট লিখলে কত নাম্বার পাবে সেগুলো দিয়ে দিব। আমাদের পরবর্তী পরিচ্ছেদ 32, খেয়াল করো, যেগুলো গুরুত্বপূর্ণ আগে দাগিয়ে দিই। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে বর্গ বলা হয়। মনে রাখবা, বাক্য অংশ হবে। বাক্যের অংশকে কি বলা হয়? বর্গ বলা হয়। বর্গ হলো ঘনিষ্ঠভাবে অত্যন্ত সম্পর্কযুক্ত অন্তরঙ্গ, অর্থাৎ বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। তাহলে শব্দের গুচ্ছ সেটা কি হবে? বর্গ। বর্গকে বলা যায় বাক্যের একক। বর্গকে কি বলা যায়? বাক্যের এককও বলা হয় বা বলা যায়। এরপরে জাস্ট এখানে উদাহরণটা দিয়েছে, এটা আপাতত লাগবে না। বিশেষ্য বর্গ,
চোখ বন্ধ করে আছো, চোখ খোলার পর তুমি চোখের সামনে যা কিছু দেখবা সেটা হতে পারে কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো জায়গা, সেটা বিশেষ্য অর্থাৎ নাউন বলে। কি বলে? নাউন। এখন খেয়াল করো, বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত বিশেষ্য বর্গ তৈরি হয়। যেমন অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। তাহলে খেয়াল করে এখানে কি বলেছে, বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। আজ স্কুলে, এই যে আজ স্কুলে আসেনি কে? অসুস্থ ছেলেটি। তাহলে ছেলেটি কেমন? এই যে ছেলেটি কি বলতো? অসুস্থ। তাহলে যেটা দ্বারা দোষ, গুণ, অবস্থা বোঝাবে সেটা কি হবে? বিশেষণ হবে। তাহলে দেখো এই যে কি বলেছে, বিশেষ্যের আগে এক বা একাধিক কি থাকবে? বিশেষণ থাকবে। বিশেষণ থাকতে পারে বা সম্বন্ধযুক্ত পদ থাকতে পারে। তাহলে এটা কি বলতো? এই যে বিশেষ্যের আগে কি থাকছে? বিশেষণ থাকছে। ওই বিশেষ্যের আগে যদি বিশেষণ বা সম্বন্ধ পদ, প্রশ্ন হতে পারে সম্বন্ধ পদ কি? তোমার যেমন একটু আগে যে এসেছিল সে আমার ভাই। তাহলে এই যে দেখো এখানে আমার ভাই পড়তে বসেছে, তাহলে এই যে আমার ভাই, এটা কি একটা সম্বন্ধ বোঝাচ্ছে। কাউকে ডাকা বা আহ্বান করার জন্য আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে সম্বন্ধ বলা হয়। তাহলে মনে রাখবা, বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধযুক্ত পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। আবার যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। যেমন রহিম ও করিম। রহিম একজনের নাম, করিমও একজনের নাম। তাহলে দুইটা বিশেষ্য কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? যোজকের মাধ্যমে, ও দ্বারা যুক্ত হয়েছে। অর্থাৎ এটা কি হবে? বিশেষ্য বর্গ তৈরি হয়। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায়, সেটা তোমার এই যে বিশেষণ হবে। যেমন বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ। আমটা দেখতে ভারী সুন্দর। তাহলে আমটা দেখতে কেমন? আমরা কেমন দিয়ে প্রশ্ন করে, মনে রাখবা, কেমন, শুধু কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তখন সেটা কি হবে? বিশেষণ। তাহলে আমটা দেখতে ভারী সুন্দর। কেমন? ভারী সুন্দর। ভদ্রলোক সত্যিকারের নির্লোভ। ভদ্রলোকটা কেমন ছিল? পোকাই খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়। তাহলে কিসে খাওয়া বা এটা দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, সেক্ষেত্রে এটা কি হবে? বিশেষণ বর্গ হবে। ক্রিয়া, যেটা দ্বারা কাজ করা বোঝায়, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করো, যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে। সকাল 8টার সময়ে, অর্থাৎ এটা ক্রিয়া বিশেষণ, অর্থাৎ অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। আর শুধু যদি তোমার ক্রিয়া বলতো, শুধু ক্রিয়া, তখন সেটা ভার্ব হতো, মানে আর এখানে যেহেতু ক্রিয়া বিশেষণ বলেছে এজন্য অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব। এটা প্রশ্ন করবা তুমি হচ্ছে, দেখো কোনো বাক্যে যদি তুমি ক্রিয়ার কাছে কেমন ভাবে, কখন, কোথায়, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তখন সেটা কি হবে বলো তো? ক্রিয়া বিশেষণ হবে। সকাল 8টার সময় সে রওনা হলো। কখন? তাহলে উত্তর পাচ্ছি দেখো সকাল 8টার সময়, অর্থাৎ এটা কি হবে? ক্রিয়া বিশেষণ বর্গ। তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। তারপর আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম? তাহলে কোথায়, কেমন, কখন, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তখন সেটা কি হবে? এই যে ক্রিয়া বিশেষণ বর্গ হবে। বাক্যের বর্গ কি দেখো, আমি সকাল থেকে বসে আছি। বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই। এরপর সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বাক্যের বর্গের মধ্যে যাবে। ক্রিয়াবর্গ দেখো, যেটা এখান থেকে গত বছর প্রশ্ন এসেছে, যেটা দ্বারা কাজ করা বোঝাবে, ভার্ব। বাক্যের বিধেয় অংশে, বিধেয় কোথায় থাকে? পরে, আর উদ্দেশ্য শুরুতে থাকে। বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। যেমন অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলছে। তাহলে যে হাঁটা, চলা, করা, এগুলো কি বলতো? কাজ করা বোঝায়, অর্থাৎ এটা ক্রিয়াবর্গ হবে। সে লিখছে আর হাসছে, এটা গত বছর এসেছিল। লিখছে, লেখা একটা কাজ, হাসা একটা কাজ। এটা কি দ্বারা যুক্ত হয়েছে বলতো? এই যে যোজক দ্বারা যুক্ত হয়েছে। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো। তাহলে যে বসে পড়া, এটা কি বলতো? কাজ। বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে, চিৎকার করা একটা কি? কাজ, অর্থাৎ এটা কি হবে? ভার্ব, ক্রিয়াবর্গ হবে। আর ক্রিয়া বিশেষণ সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। এবার বিগত বছরের প্রশ্নগুলো দেখো, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে কি বলে? আমরা একটু আগেই কিন্তু পড়েছি এটা, বাক্য অংশ। বাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য অংশকে কি বলা হয়? বাক্য অংশ যখনই বলবে মনে রাখবা, বাক্য অংশ বললে সেটা বর্গ হবে। বর্গ হলো কি? শব্দের গুচ্ছ। বর্গ কি বলতো? শব্দের গুচ্ছ। বর্গের নাম হয়, বর্গের নাম হয় সেটা হচ্ছে যে পদ অনুযায়ী। কিসের অনুযায়ী বলতো? পদ অনুযায়ী। বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ যুক্ত, একটু আগে আমরা পড়লাম, বিশেষণ বা
সম্বন্ধ যুক্ত পদ যুক্ত হয়ে সেটা কি যুক্ত হয়? বিশেষ্য বর্গ। আর বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছের আগে বিশেষণের আগে যুক্ত হলে সেটা কি হবে? এই যে দেখো বিশেষণ বর্গ। বিধেয় অংশের ক্রিয়ায় সাধারণত কি থাকে? বিধেয় অংশের ক্রিয়ায় সাধারণত এই যে ক্রিয়া বর্গ থাকে। কি থাকে? ক্রিয়া বর্গ। এই ছিল হচ্ছে আমাদের কত নম্বর পরিচ্ছেদ? 35 না কত? হ্যাঁ, এরপরে দেখো না 32 ছিল। পরিচ্ছেদ 33 উদ্দেশ্য বিধেয়। একটা বাক্যের দুইটা অংশ থাকে। বাক্যের অংশ কয়টা? দুইটা। বাক্যের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য আর কি? বিধেয়। এই যে শুরুতেই বাক্যে যাকে কিছু উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় কি বলতো? উদ্দেশ্য। একটা বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন রহিম স্কুলে যায়, এই বাক্যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? রহিম। তাহলে রহিম হচ্ছে এখানে উদ্দেশ্য। আর স্কুলে যায়, এখানে খেয়াল করে একটা উদাহরণ দিয়েছে, সুমন বল খেলে। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? সুমন সম্পর্কে। তাহলে সুমন হচ্ছে কি এখানে উদ্দেশ্য, আর বল খেলে অর্থাৎ সুমন সম্পর্কে অতিরিক্ত কি তথ্য দিয়েছে? বল খেলে। এটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কোথায়? শুরুতে বসছে, আর বিধেয় কোথায় বসছে? পরের অংশে। এখানে আরও কয়েকটা উদাহরণ রয়েছে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গতবারও এসেছে, চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়। এই যে উদাহরণটা আছে দেখো, এইসব মিলিয়ে তৈরি হয় শর্করা। অর্থাৎ এই উদাহরণগুলো একটু দেখবা, গত বছর এই উদাহরণটা হুবহু দিয়ে দিয়েছিল। সাধারণত উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের প্রসারক বসে, আর বিধেয়ের পূর্বে কি বসে? বিধেয়ের প্রসারক বসে। যেমন 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বর মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। এই বাক্যে দেখো উদ্দেশ্য কে বলতো? এই যে রফিক সালাম বরকত জব্বার। আর উদ্দেশ্যের প্রসারক কি? মানে উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত কি এক্সট্রা তথ্য দিয়েছে? কি? বাঙালি জাতির অহংকার। আর বিধেয় ক্রিয়া হলো উৎসর্গ করেছিলেন, এই যে করা, অর্থাৎ এই বিধেয় ক্রিয়া এই যে যেটা দ্বারা কাজ করা বোঝাবে। আর বিধের পূরক কি বলতো? জীবন। এই উদাহরণটা অবশ্যই পড়বা, এই মূল বই থেকে তোমার ভুয়ো উদাহরণটা দিয়ে দিবে পরীক্ষায়। খুবই ছোট ছিল এই পরিচ্ছেদটা। বাক্যের অংশ কয়টা? দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। এই যে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে বিধেয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্যই বলা হয়। উদ্দেশ্য বিধেয়কে প্রসারিত করলে যেসব শব্দ বা বর্গ পাওয়া যায়, যেসব শব্দ বা বর্গ পাওয়া যায় তাকে কি বলা হয়? উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করলে মানে বাড়ালে যেসব শব্দ বা বর্গ তৈরি হয় তাকে বলা হয় প্রসারক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলা হয়? পূরক বলা হয়। 100% দিয়ে রাখছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। বিধেয়ের ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয়? পূরক বলা হয়। বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে? উদ্দেশ্য হচ্ছে বাক্যের শুরুতে বসে। এইসব মিলিয়ে তৈরি হয় চিনি শর্করা। এইসব মিলিয়ে হলো হচ্ছে দেখো বিধেয়ের যে প্রসারকগুলো আছে, বিধেয়ের প্রসারক এটা হচ্ছে, হ্যাঁ বিধেয়ের প্রসারক হবে এটা। বিধেয়ের স্থান কাল সংক্রান্ত প্রসারক কোথায় বসতে পারে? এটা দেখো স্থান কাল যদি বোঝায় সেক্ষেত্রে তোমার উদ্দেশ্যের পূর্বে হবে। কি হবে? উদ্দেশ্যের পূর্বে। তারপরে দেখো মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন। এখানে মোগল সম্রাট, তাহলে মোগল সম্রাট কোথায় আছে? দেখো শুরুতে। আমরা জানি শুরুতে যেটা বসে সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্যের কি হবে? প্রসারক হবে। এটা উদ্দেশ্য, আর এই যে অতিরিক্ত অংশ এটা হবে প্রসারক, মানে প্রসারিত, বৃদ্ধি পাচ্ছে। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না, অর্থাৎ এটা কি হবে? বিধেয়ের পূরক। এখানে বলছে ঋণ, তা ঋণটা কোথায় আছে? দেখো তো এই যে ঋণটা এই যে শেষের দিকে আছে, পরে আছে। শুরুতে থাকলে সেটা তো উদ্দেশ্য হতো, যেহেতু পরে রয়েছে সেটা কি হবে? বিধেয় হবে। আর মনে রাখবে যে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যারা তারা থাকলে সেটা কি হবে বলতো? সেটা জটিল বাক্য হয়। কি হয় বলতো? জটিল বাক্য। যদি অপশনে জটিল না থাকে তখন সেটা মিশ্র থাকবে। কি থাকবে? মিশ্র থাকবে। আমাদের পরবর্তী পরিচ্ছেদ, এই পরিচ্ছেদ থেকে প্রশ্নটা বেশি আসে। আমরা জানি গঠন অনুসারে বাক্য 3 প্রকার, একটা সরল, একটা জটিল, আর একটা কি বাক্য? যৌগিক বাক্য। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। যেমন দেখো গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। একটা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স এটা দেখো একটা সমাপিকা ক্রিয়া থাকবে আর একটা কর্তা থাকবে।
কমপ্লেক্স, এখানে কি থাকবে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক থাকবে। আর যৌগিক বাক্যে এখানে কি থাকবে যোজক থাকবে, যোজক, যোজক বা কি থাকবে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন থাকবে। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, এই বাক্যটা দেখো আমি এখানে কর্তা আর বাক্যটা শেষ হয়েছে, অর্থাৎ একটা কর্তা থাকবে, একটা কি থাকবে, বাক্যটা সমাপিকা মানে শেষ বোঝাবে, সেটা সরল বাক্য হবে। যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমরা খেলতে যাব, যখন আছে তখন আছে, তাহলে যখন তখন এই যে সাপেক্ষ সর্বনাম থাকলে তখন সেটা কি হবে জটিল বাক্য হবে। এটা কি হবে, এটা সরল, এটা জটিল, আর এটা হচ্ছে যৌগিক বাক্য হবে, যৌগিক। আমি পড়াশোনা শেষ করব, এই যে দেখো সেমিকোলন আছে, তারপর খেলতে যাব, এটা হবে যৌগিক বাক্য। সরল বাক্যে এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে আমি স্লাইডে যেগুলো দিয়েছি দুইটা মিলে, এর বাইরে থেকে উদাহরণ আসবে না। তারপরে যদি দুই একটা ব্যতিক্রম আছে তোমরা এমনি পারবে। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া কি সেটা আগেও বলেছি, যেটা দ্বারা বাক্য পরিসমাপ্তি বোঝাবে, শেষ বোঝাবে। যেমন পাখিগুলো নীল আকাশে উড়ছে, তাহলে উড়ার কাজ কারা করছে বলো তো, পাখিগুলো, তাহলে এই বাক্যে পাখিগুলো হচ্ছে কর্তা। নীল আকাশে উড়ছে, বাক্যটা শেষ সমাপ্ত, তাহলে এটা কি হবে সরল বাক্য। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, তাহলে এই বাক্যে এই কর্তা হচ্ছে তিনি, ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, বাক্যটা শেষ বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে সরল বাক্য হবে। সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে, উজ্জ থাকে। এই যে আমরা 3 ভাই বোন, তাহলে এখানে দেখো ক্রিয়াটা কি আছে উজ্জ আছে। বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও তাকে সরল বাক্য বলা হয়। তাহলে মনে রাখবা সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকবে কয়টা, একটা, খুবই গুরুত্বপূর্ণ। সমাপিকা ক্রিয়া থাকবে একটা, কিন্তু অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে। এখন প্রশ্ন হতে পারে অসমাপিকা ক্রিয়া এটা আবার কি জিনিস? অসমাপিকা ক্রিয়া দেখো যেটা দ্বারা বাক্য শেষ বোঝাবে না। যদি আমি লিখি প্রভাতে, প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠলে, এরপরে আমি আর কিছু বললাম না, তাহলে বাক্যটা দেখো শেষ হয়নি, শেষ বোঝাচ্ছে না, অসমাপ্ত আছে, তাহলে এটা কি হবে তোমার অসমাপিকা ক্রিয়া হবে। কি হবে অসমাপিকা ক্রিয়া। তাহলে প্রভাতে সূর্য উঠলে, এরপরে কি আমরা হাঁটতে বের হতাম বা আমরা স্কুলে যেতাম ইত্যাদি ইত্যাদি। তাহলে যেটা দ্বারা বাক্য শেষ বোঝাবে না সেটা হবে অসমাপিকা ক্রিয়া, আর যেটা দ্বারা শেষ বোঝাবে সেটা সমাপিকা। তাহলে এই বাক্যে দেখো তো শেষ বোঝাচ্ছে না, শেষ হয়নি, তাহলে এটা অসমাপিকা। তাহলে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকবে একটা, কিন্তু অসমাপিকা ক্রিয়া থাকতে পারে একাধিক। যেমন তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন। এই যে করতে করতে এতটুকু বললে, বাজারের দিকে গেলেন এটা বললে না, তাহলে এটা কি হবে বলো তো অসমাপিকা ক্রিয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের অংশটুকু দেখো, জটিল বাক্য, যার ইংরেজি নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, বা অনেক সময় এটা মিশ্রও থাকতে পারে, জটিল যদি না থাকে তখন সেটা তোমার মিশ্রও থাকতে পারে। যে সে, যে সে, যারা তারা, যিনি তিনি, যারা তারা, যা তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম। বা প্রশ্নটা এমন আসতে পারে নিচের কোনটি সাপেক্ষ সর্বনাম? সাপেক্ষ সর্বনাম হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীলতার সম্পর্ক বোঝাবে, জোড়া জোড়া থাকবে। এবং যদি তবে, এই এবং কিন্তু আবার তুমি সাপেক্ষ সর্বনাম হিসেবে ধরে না, এটা কিন্তু যোজক। যদি তবে, যদিও তবু, তবু, যেহেতু সেহেতু, যত তত, তারপরে দেখো যেটুকু সেটুকু, যেমন তেমন, যখন তখন প্রভৃতি, এগুলোকে বলা হয় সাপেক্ষ যোজক। দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত হয় তখন তাকে জটিল বাক্য বলে। যেমন যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, এখানে যে সে। যদি তুমি যাও তবে তার দেখা পাবে, যে যদি তবে আছে। যখন বৃষ্টি নামলে, যে যখন তখন। মনে রাখবা সময়কে যদি ইন্ডিকেট করে, সময় যদি বোঝায়, তাহলে আমরা সাপেক্ষ সর্বনাম যোজক যখন আর কি ব্যবহার করব তখন। সময় যদি বোঝায়, সময় বোঝালে কি ব্যবহৃত হবে যখন তখন। তারপর দেখো যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স। দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়, কিসের মাধ্যমে? যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তাকে যৌগিক বাক্য বলে। কম্পাউন্ড,
ওই যে অনেক বাক্যের মধ্যে অ্যান্ড যুক্ত থাকে, অর যুক্ত থাকে, বাট যুক্ত থাকে, সেটাই। এই যে এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে, বা কমা ব্যবহৃত হতে পারে, সেমিকোলন, কোলন, ড্যাশ ইত্যাদি। জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন মানে কি হয়েছে বিরাম চিহ্ন, যেটা সেটা হচ্ছে জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন। যেমন হামিদ বই পড়ছে, কমা, আর সীমা রান্না করছে। সে ঘর ঝাড়ু দিল, কমা, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। এই যে দেখো কি আছে, জ্যোতিচিহ্ন আছে, এগুলো কি হবে, যৌগিক বাক্য হবে। এর বাক্যের রূপান্তর, বাক্যের রূপান্তর বলতে কি, তোমরা ইংরেজিতে করেছো সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটাকে বুঝিয়েছে। যেমন সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর কি, অর্থাৎ দশজন লোক পরিত্যাজ্য। তোমাকে এমনও প্রশ্ন দিতে পারে নিচের কোনটি সরল বাক্য, নিচের কোনটি কি বাক্য, সরল বাক্য। তাহলে খেয়াল করো, দশজন লোক পরিত্যাজ্য। এখানে এই যে এই বাক্যের মধ্যে দেখো কোনো সাপেক্ষ সর্বনাম নাই, কোনো যোজক নাই, কোনো বিরাম চিহ্ন নাই, অর্থাৎ এটা কি হবে, সরল বাক্য হবে। কিন্তু এই সরল বাক্যকে যখন আমরা রূপান্তর করব জটিলে, তখন আমরা একটা সাপেক্ষ সর্বনাম নিয়ে আসবো। কি হবে সেটা, যেসব লোক দুর্জন, কমা, তারা পরিত্যাজ্য। এই কমা দেখে তুমি আবার যৌগিক বাক্য ভেবো না, কারণ শুরুতে দেখো কি আছে, এই যে যেসব আছে, যেসব, তারপরে বা তারা। তুমি চেষ্টা না করাই ব্যর্থ হয়েছো। তাহলে এই বাক্য দেখো একটা সমাপিকা, অর্থাৎ বাক্যটা শেষ হয়েছে, সমাপিকা ক্রিয়া আছে এখানে, আর তুমি কর্তাও কিন্তু এখানে আছে, এটা সরল বাক্য। কিন্তু এটাকে যখন তুমি জটিলে রূপান্তর করবা, তখন এখানে কি নিয়ে আসবা, এই যে যেহেতু তুমি চেষ্টা করনি, যেহেতু আছে সেহেতু তাই, বা যেহেতু সেহেতু, এটা কি হবে তোমার, এই যে সরলে ছিল সেটা কিসে রূপান্তর করেছো, জটিলে। এবার জটিল থেকে যখন তুমি সরল বাক্যে রূপান্তর করবা, তখন কোনগুলো বাদ দিবা, জটিল বাক্যের মধ্যে যে সাপেক্ষ সর্বনাম বা যোজক থাকে সেগুলোকে বাদ দিতে হবে। যেমন যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। খেয়াল করো, তুমি এটা যে জটিল বাক্য কিভাবে বুঝবে, এই যে যারা আছে, কি আছে, তারা। এটাকে তুমি সরল যখন করবা, তখন এই যে সাপেক্ষ সর্বনাম যেটা আছে সেটা বাদ দিয়ে দিবে। তাহলে যারা, তারা বাদ, থাকে কি, পরিশ্রম করে জীবনে সফল হয়। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখবে যে পরিশ্রমীরা জীবনে সফল হয়। আরেকটি দেখো, যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। তাহলে সময় সূচক যদি বোঝাই, তাহলে আমরা সেখানে যখন তখন ব্যবহার করব। তাহলে এই জটিল বাক্যকে যখন আমরা সরল বাক্যে রূপান্তর করব, এই সাপেক্ষ সর্বনামটা উঠিয়ে দিবে। তাহলে দেখো যখন তখন বাদ দিছো, থাকে কি, সে সুসংবাদটা পেল, সে আনন্দিত হলো। তাহলে এটা সরল বাক্যে তো একটা কর্ত থাকবে, সে তো দুইবার নিয়ে আসা যাবে না। অর্থাৎ এটা কি, সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। দেখো এই বাক্যের মধ্যে কোনো তোমার কি নাই, সাপেক্ষ সর্বনাম নাই বা যোজক কিছু নাই, অর্থাৎ এটা কি হবে, সরল বাক্য হবে। এই যে এখানে যে উদাহরণগুলো দেখছো না, এর ভিতর থেকে তোমার কমন এসে যাবে, হুবহু কমন আসবে। যেমন গত বছরে যে এটা এসেছে, দুর্জন লোক পরিত্যাজ্য, বা বাক্যটা এমন আসতে পারে, নিচের কোনটি জটিল বাক্য, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, তারপরে যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। এবং গতবার প্রশ্নে এমন এসেছে, সময় সূচক বোঝালে সেখানে কোন সাপেক্ষ সর্বনামটা বসবে, এই যে যখন তখন। এরপরে দেখো, সরল বাক্য থেকে যৌগিক বাক্যে, অর্থাৎ সরল বাক্য থেকে যৌগিক বাক্য, তোমাকে আগে জানতে হবে যৌগিক বাক্যের কাঠামোটা কেমন। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়, এটা এমসিকিউতে আসতে পারে যে কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়। এজন্য সরল বাক্যকে যৌগিক বাক্য করতে হলে সরল বাক্যের মাঝখানে অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়। যেমন তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, এটা তোমার সরল বাক্য। এটাকে যখন তুমি যৌগিকে রূপান্তর করবা, তখন কি হবে, তখন দেখো তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছে, এখানে কি আছে, একটা জ্যোতিচিহ্ন আছে। ভিক্ষুককে টাকা দাও, দেখো এই বাক্যে কোনো সাপেক্ষ সর্বনাম নাই, কোনো যোজক নাই, এটা কি হবে, সরল বাক্য হবে। কিন্তু এটাকে যখন তুমি যৌগিকে রূপান্তর করবা, তখন কি হবে, কিছু লোক ভিক্ষা করে, কমা, ওদের টাকা দাও। এই যে দেখো এখানে কি আছে, কমা, অর্থাৎ জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন কিসের মতো কাজ করে, জ্যোতিচিহ্ন যোজকের মতো কাজ করে। কিসের মতো, যোজকের মতো কাজ করে। পরেরটা দেখো, যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। যৌগিক বাক্যে কয়টা সমাপিকা ক্রিয়া থাকে, দুটি থাকে। অন্যদিকে সরল বাক্যে থাকে একটি সমাপিকা ক্রিয়া। সরল বাক্যে থাকে, মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউতে আসবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ।
100% দিয়ে রাখছি যে সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে আর যৌগিক বাক্যে কয়টা থাকে? দুইটা। যেমন সে এখানে এলো এবং সব কথা খুলে বলল, তাহলে সে এখানে এলো এবং আছে, দেখো এবং কি, এই যে যোজক, এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর থাকতে পারে, কিন্তু থাকতে পারে, সুতরাং থাকতে পারে, নতুবা থাকতে পারে, এগুলো। সরল বাক্য যখন করব তখন এখানে কি হবে? সে এখানে এসে সব কথা খুলে বলল। দেখো এই এবংটা কিন্তু আর সরল বাক্যে নাই। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। লোকটি অশিক্ষিত, এই যে কমা আছে, তারপরে কিন্তু আছে, এটা যৌগিক হবে। কিন্তু সরলে রূপান্তর করলে কি হবে? লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এখানে একটা বিষয় মনে রাখবা, কোনো বাক্যের মধ্যে যদি এই যে লেও যুক্ত থাকে, লে ও একসঙ্গে, ও কিন্তু আলাদা না, লে ও, হলেও থাকতে পারে, করলেও থাকতে পারে, বললেও থাকতে পারে, যে লেও যুক্ত থাকলে তখন সেটা কি হবে? সরল বাক্য। যেমন এখানে দেখো লোকটি অশিক্ষিত হলেও, ওটা কিন্তু আলাদা না, একসঙ্গে আছে, অর্থাৎ এটা কি হবে? সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য হবে। এরপর জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরটা। জটিল বাক্যে কি থাকে? সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক বাদ দিয়ে যৌগিক বাক্য করতে হবে। কারণ আমরা জানি সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক সেটা জটিল বাক্যের মধ্যেই থাকে, আর যৌগিক বাক্যের মধ্যে কি থাকে? যৌগিক, এখানে যোজক থাকে। কি থাকে? যোজক থাকে। যোজক, খেয়াল করো, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, তাই যখন আসে তারপরে কি আছে? তখন। এটা কি হবে? যখন তখন। এটা যেহেতু সাপেক্ষ সর্বনাম, এটা জটিল বাক্য হবে। কিন্তু এটাকে যখন আমরা যৌগিকে রূপান্তর করব তখন কি হবে? বিপদ এবং দুঃখ একসঙ্গে আসে, বা বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে, যে এবং আসে। আমরা জানি এবং যোজক, যোজক যে বাক্যের মধ্যে থাকবে সেটা যৌগিক বাক্য হবে। যদি সে নিয়মিত সাঁতার কাটে, একটা শর্ত যুক্ত করে দিবে জটিল বাক্যে। যদি সে নিয়মিত সাঁতার কাটো, কমা, তবে স্বাস্থ্য ভালো হবে। অনেকে যে কমা দেখে বলবে এটা তো যোজক, তোমার হচ্ছে জ্যোতিচিহ্ন আছে, যোজক বাক্য, বা এটা যোজকের মতো কাজ করেছে, যৌগিক বাক্য হবে না। দেখো একটা শর্ত জুড়ে দিয়েছে, যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে। যদি তবে, যে জোড়ায় জোড়ায় আছে দেখো, অর্থাৎ এটা কি হবে? জটিল বাক্য। এটাকে যখন আমরা যৌগিকে রূপান্তর করব তখন কি হবে? নিয়মিত সাঁতার কাটো, কমা, স্বাস্থ্য ভালো থাকবে। খেয়াল করো এখানে কিন্তু আর যদি তবে এটা নাই, শুধু কি আছে? এই যে জ্যোতিচিহ্ন আছে। আমরা জানি জ্যোতিচিহ্ন অর্থাৎ বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে, অর্থাৎ এটা কি হবে? যৌগিক বাক্য হবে। এখানে যে উদাহরণগুলো এই যে ভেঙে ভেঙে পড়ানো হচ্ছে, এর বাইরে থেকে আসবে না। একটু সময় নিচ্ছে, একটু পজ করে রাখি। দুঃখিত, কিছুটা মানে হ্যাং করেছিল বোর্ড। যাই হোক, এবার দেখো যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, সেটা যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করার সময় যৌগিক বাক্যে যে যোজক থাকে সেই যোজক কি করতে হবে? বাদ দিতে হবে। যেমন ছেলেটির বয়স অল্প, সেমিকলন, কিন্তু বেশ বুদ্ধিমান। তাহলে এখানে খেয়াল করো, এই যে সেমিকলনও আছে, কিন্তু আছে, এটা নিঃসন্দেহে যৌগিক বাক্য। কিন্তু এখানে এটাকে যখন আমরা জটিলে রূপান্তর করব তখন আমরা কি নিয়ে আসবো? যদিও বা তবু। এই যে একসঙ্গে, যদিও ছেলেটির বয়স অল্প তবু বেশ বুদ্ধিমান। ছেলেদের ক্ষেত্রে বুদ্ধিমান আর মেয়েদের ক্ষেত্রে বুদ্ধিমতী। যৌগিক বাক্য, দোষ করেছো, সেমিকলন, অতএব শাস্তি পাবে। এটা যৌগিক বাক্য, কোনেও সন্দেহ নাই। এটাকে জটিল রূপান্তর করলে কি হবে? যেহেতু দোষ করেছো, কমা, সেহেতু কি শাস্তি পাবে, যেহেতু সেহেতু। এবার দেখো অর্ধাভিত্তিক যে প্রশ্নগুলো আছে, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, মনে রাখবা একটি সমাপিকা ক্রিয়া থাকে সেটা সরল বাক্য, আর একাধিক যদি দুইটা থাকে তখন সেটা যৌগিক।
তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন। এখানে সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া মানে কি? যেটা দ্বারা বাক্য শেষ বোঝাবে, অর্থাৎ বসলেন এটা। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? যৌগিক বাক্যে কি থাকে? যোজক, এবং, ও, আর, কিন্তু, সুতরাং, নতুবা, নচেত, বরং, এইগুলো। জটিল বাক্যের উদাহরণ কোনটি? যদি তুমি যাও, দেখো যদি আছে আর কি আছে? তবে। যদি তুমি যাও তবে তার দেখা পাবে, এটি। সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড়টি ব্যবহার করা হয়? সময় বোঝাতে মনে রাখবা যখন তখন। যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, সময় বোঝাচ্ছে। কোনটি সরল বাক্য? অর্থাৎ সরল বাক্যে কোনো যোজক থাকবে না, কোনো সাপেক্ষ সর্বনাম থাকবে না। খেয়াল করো তো, পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে, এই বাক্যটি হবে সরল বাক্য। দৌর্জন লোক পরিত্যাজ্য, বাক্যটির জটিল রূপ কি হবে? যেসব লোক দৌর্জন তারা পরিত্যাজ্য, এটি হবে। সে এখানে এসেই বসে পড়ল, এটা যৌগিক কি হবে? সে এখানে এলো, কমা, তারপর বসে পড়লো। দেখো এই যে কমা আছে, কমা জানি আমরা এটা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, আর জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে। কিসের মতো? যোজকের মতো। আর যেই বাক্যে যোজক থাকে সেটা যৌগিক বাক্য হবে। যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো, যখন আছে তখন, এটা নিঃসন্দেহ তোমার জটিল হবে। কিন্তু এটাকে যখন আমরা সরল বাক্যে রূপান্তর করব, সিম্পল সেন্টেন্সে, তখন কি হবে? সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। দেখো এই বাক্যের মধ্যে কোনো যোজক নাই, কোনো সাপেক্ষ সর্বনাম নাই, অর্থাৎ এটা কি হবে? সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য। এই ছিল হচ্ছে আমাদের 34 পর্যন্ত পরিচ্ছেদ। এবার এর বাইরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। শুরুতেই দেখো, এখানে বলা হয়েছে যে সাধারণত বাক্যের অংশ কয়টি থাকে? কয়টি অংশ থাকে? আমরা জানি বাক্যের অংশ থাকে হচ্ছে দুইটি। কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য, কি থাকে? একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। বিধেয়। আমরা যদি এখানে লিখি যে রহিম স্কুলে যায়, রহিম স্কুলে যায়, তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? রহিম সম্পর্কে। কার সম্পর্কে? রহিম সম্পর্কে বলা হচ্ছে। রহিম হচ্ছে উদ্দেশ্য, আর স্কুলে যায় এটা হচ্ছে বিধেয়। তাহলে রহিম হচ্ছে এখানে উদ্দেশ্য, আর স্কুলে যায় এই অংশটুকু কি হবে? বিধেয় হবে। এটা মনে রাখবা। তাহলে এখানে কয়টি অংশ? দুইটি অংশ। এর পাশাপাশি আরও একটা তথ্য মনে রাখবা, সেটি হচ্ছে সার্থক বাক্যের কয়টা গুণ থাকে? এটা আসে অনেক সময়। সার্থক বাক্যের গুণ কয়টি? একটি সার্থক বাক্যের গুণ, সেটি হচ্ছে তিনটি হবে। কয়টি হবে? তিনটি। একটি সার্থক বাক্যের গুণ থাকে তিনটি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা আকাঙ্ক্ষা, একটা আসক্তি, আর একটা যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, আর হচ্ছে যোগ্যতা। তাহলে বাক্যের অংশ থাকে দুইটা। বাক্যের অংশ কয়টা থাকে? দুইটা। এখন দেখছো একদম ক্লিয়ার টু ফর্সা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালো তো এই জন্য। তাহলে দেখো, একটা সার্থক বাক্যের গুণ থাকে তিনটা। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। আর যদি বলা একটা বাক্যের অংশ কয়টা থাকে? দুইটা অংশ, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। উদ্দেশ্য যে শুরুতে থাকবে, আর বিধেয় কি? পরের অংশে থাকবে। আশা করি এই দুইটা থেকে তোমরা একটা কমন পাবা, কোনো না কোনো বোর্ডে কমন পাবাই পাবা। এখানে আমি 100% দিয়ে রাখছি। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে রাখবা, বইয়ের এক পাশে লিখে রাখবে। গঠনগত দিক থেকে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ওই যে একটা হচ্ছে সরল বাক্য, সিম্পল সেন্টেন্স, তারপর হচ্ছে তোমার কমপ্লেক্স, যেটাকে বলা হয় জটিল। বইয়ে জটিলই আছে, যদি জটিল অপশনে না থাকে তখন মিশ্র থাকবে। আর কম্পাউন্ড, সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে এবং আছে। আমরা জানি যৌগিক বাক্যে কি থাকে? যোজক থাকে। যোজক থাকে। এখন যোজক কোনগুলো? এবং থাকতে পারে, আর, এবং আর, তারপরে দেখো কিন্তু, তারপরে থাকতে পারে সুতরাং, সুতরাং, তারপর থাকতে পারে নতুবা, বরং থাকতে পারে, ফলে থাকতে পারে, তারপর কি থাকবে? এই যে তোমার
জ্যোতি চিহ্ন থাকতে পারে, কারণ জ্যোতি চিহ্ন কিসের মতো কাজ করে? জ্যোতি চিহ্ন এই যোজকের মতো কাজ করে। কোনো বাক্যে যদি এই যোজকগুলো থাকে তখন সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। আরও আছে এখানে, বিপদ এবং দুঃখ এক সময় আসে, এটা কি হবে? যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, এটা কোন প্রকারের বাক্য? তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো। তাহলে এই বাক্যে দেখো কোনো সাপেক্ষ সর্বনাম নাই, আছে? কোনো সাপেক্ষ সর্বনাম বা যোজক নাই। যেহেতু নাই, তাহলে এটা কি হবে? সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য। আর যদি এটাকে তোমার জটিলে রূপান্তর করতে বলতো, তাহলে তুমি কি দিতে? যে যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো, তখন এটা কি হতো? জটিল হতো। কি হতো? জটিল। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে একটু ভেঙে ভেঙে পড়তে হবে। তার মঙ্গল হোক, এটা কোন প্রকারের বাক্য? এই যে অনুজ্ঞা সূচক, যেটা দ্বারা তোমার আদেশ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে, নিষেধ বোঝাতে পারে, এটা তোমার কি হবে? অনুজ্ঞা বাচক বাক্য হবে। দোষ করেছো, সেমিকোলন আছে দেখো, অতএব শাস্তি পাবে। তাহলে কোনো বাক্যে ওই যে জ্যোতি চিহ্ন যদি থাকে, জ্যোতি চিহ্ন বা এটা সহজ ভাষায় তোমরা এই যে বিরাম চিহ্ন, এটা মনে রাখবে। অর্থাৎ কমা থাকতে পারে, তারপরে কি থাকতে পারে? সেমিকোলন থাকতে পারে। কোনো বাক্যের মধ্যে যদি এইগুলো থাকে, অর্থাৎ এই যে কমা, সেমিকোলন, এই জ্যোতি চিহ্নগুলো কিসের মতো কাজ করে? যোজকের মতো কাজ করে। যোজকের মতো কাজ করে, অর্থাৎ এটা কি হবে? যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য। প্রতিটা যে ব্যাখ্যা দিচ্ছি, এইরকম তোমার প্রায় 200 থেকে 300 প্রশ্ন আমি মানে মূল ক্লাস লেকচার শেষ হইলে আমি তোমাদেরকে পড়াবো ব্যাখ্যা সহকারে, সেখান থেকে হুবহু কমন পাবা। বাংলা এমসিকিউতে 30-এ 30। প্রথম পত্রে অনেকের সমস্যা হয় যে প্রথম পত্রে অনেক কঠিন প্রশ্ন আসে, আমরা পারবো না। আগে প্রতিটা গদ্য পদ্য শেষ করতে দাও, এখান থেকে বাছাইকৃত আমি 300 বা 400 প্রশ্ন জাস্ট ব্যাখ্যা সহকারে পড়াবো, ওইটাই শেষ। আর টেনশন নিতে হবে না, একেবারে পানি পানি হয়ে যাবে। এবার দেখো, তার বয়স হলেও বুদ্ধি হয়নি। আমি কি বলেছিলাম? কোনো বাক্যে যদি লেও যুক্ত থাকে, লেও, হলেও, এই যেখানে হলেও আছে, একসাথে থাকবে ওটা। তারপরে থাকতে পারে করলেও, বললেও, ধরলেও। এগুলো যদি একসাথে থাকে তখন সেটা কী হবে বলো তো? তখন সেটা এই যে সরল বাক্য হবে। কী হবে? সরল বাক্য হবে। অনেক বড় বাক্য থাকতে পারে যে লোকটিকে দেখে বয়স্ক মনে হলেও খুব বেশি বয়স হবে বলে মনে হয় না। এটা কোন ধরনের বাক্য? কী হবে বলো তো? এটা হচ্ছে তোমার সরল বাক্য হবে। যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছে, তাহলে যে যেহেতু, সেহেতু, যে সে, যারা তারা, যখন তখন, যেটুকু সেটুকু, এগুলো থাকলে তখন সেটা কি হবে? জটিল বাক্য হবে। কি হবে? জটিল বাক্য। সে লিখছে আর হাসছে, বাক্যে লিখছে আর হাসছে, এটা কোন বর্গ? যেহেতু লেখা কাজ, হাসা কাজ, এটা ক্রিয়াবর্গ হবে। কি হবে? ক্রিয়াবর্গ। বাক্যের দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিদেহ। অনেক গাইড বই কিন্তু উত্তরটা ভুল দেওয়া আছে, এটা ঠিক করে না। গাইড দেখে হুবহু মুখস্থ করে যেও না। উদ্দেশ্য আর কি হবে? বিদেহ। বিধেয়ের ক্রিয়ার অংশকে, বিশেষ অংশকে কি বলা হয়? পূরক বলা হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে বিধেয় যে ক্রিয়ার বিশেষ্য যে অংশ থাকে তাকে পূরক বলা হয়। কি বলা হয়? পূরক বলা হয়। জটিল বাক্যের উদাহরণ কোনটি? যদি তুমি যাও তবে তার দেখা পাবে। এই যে যদি আছে আর কি আছে? তবে আছে। যদি আছে, কি আছে? তবে। এটা হবে। অর্থাৎ এখানে কি থাকবে? সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ কি থাকবে? যোজক থাকবে। সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক, কিন্তু শুধু যোজক যদি থাকে তখন যৌগিক, আর সাপেক্ষ যোজক তখন সেটা কি হবে? জটিল হবে। দুর্জন লোক পরিত্যাজ্য, দেখো এটা কোন ধরনের বাক্য? মূল বই থেকে হুবহু উদাহরণটা নিয়েছে। দুর্জন লোক পরিত্যাজ্য, এই বাক্যে দেখো কোনো সাপেক্ষ সর্বনাম নাই, কোনো সাপেক্ষ যোজক বা কোনো যোজক নাই, কোনো বিরাম চিহ্ন নাই, অর্থাৎ এটা কি হবে তোমার? এটা সরল বাক্য। কোন বাক্য? সরল। কিন্তু এটাকে যখন তুমি জটিলে রূপান্তর করবা তখন কি হবে? যেসব লোক, এই যে যেসব আছে আর সেসব বা তারা, এই কমা দেখে কিন্তু তুমি আবার যৌগিক দিও না, এর শুরুতে দেখবা কি আছে, শর্ত জুড়ে দিয়ে আছে কিনা। যেসব লোক দুর্জন, কমা, তারা পরিত্যাজ্য। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে। বিপদ আর দুঃখ কি দ্বারা যুক্ত আছে? এবং
যে কম্পাউন্ড বলা হয়, এটা হচ্ছে তোমার ইংরেজিতে, এটা বাংলায় হচ্ছে যৌগিক। ইংরেজিতে যেমন কি কি যুক্ত থাকে, অ্যান্ড থাকতে পারে, অর থাকতে পারে, বাট থাকতে পারে, সো থাকতে পারে, তারপরে অ্যাজ এ রেজাল্ট থাকতে পারে, এইগুলো। আর বাংলায় কি থাকতে পারে, এবং, অর মানে তো অথবা, বাট মানে কিন্তু, সো সুতরাং, এই যে এইগুলো বাংলায় থাকবে। এটা কি হবে তোমার যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য। এই প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল লেকচার শেষ হলে করাবো, প্রতিটা এরকম ব্যাখ্যা সহকারে পাবা। এগুলো তোমরা নোট করে রাখবে। তিনি ভাত খেলেন এবং ঘুমিয়ে পড়লেন, এই যে এবং আছে, আর ব্যাখ্যা দিচ্ছি না, একই রকম এটা যৌগিক বাক্য। ভিক্ষুককে টাকা দাও, এটা কোন ধরনের বাক্য? দেখো এই বাক্যে কোনো যোজক নাই, কোনো সাপেক্ষ সর্বনাম নাই, অর্থাৎ এটা কি হবে? সরল বাক্য হবে। পরিশ্রমীরা জীবনে সফল হয়, অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। এই যে কিছুদিন পরেই তোমার পরীক্ষা, তুমি 1-2 ঘন্টা পড়লে হবে না, তোমাকে এই মুহূর্তে কমপক্ষে প্রতিটা সাবজেক্টে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিতে হবে। তুমি অন্যান্য গ্রুপ সাবজেক্ট নিয়ে অনেক দেখা যায় তোমাদের মানে কি বলবো, হয়তো বা সমস্যা থাকতে পারে, কিন্তু বাংলা প্রথম পত্রে তোমার 100 মার্ক, দ্বিতীয় পত্রে 100 মার্ক। এই তোমার যদি মার্কটা বেশি তুমি পেতে চাও, তাহলে এখানে তোমার 85+ বা 90+ তো পেতে হবে, তাই না? অন্যান্য সাবজেক্টে যেমন গুরুত্ব দিচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দাও, কারণ এখানে মার্ক তো সেম, তাই না? এজন্য অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, আর প্রশ্ন করতে হবে, আমি এটা বুঝিনি। শ্রদ্ধাভাজন যে শিক্ষক আছে, ওই সাবজেক্ট ভিত্তিক যেই টপিকে তোমার সমস্যা এখনও দুর্বলতা আছে, সেইগুলোকে বেশি ফোকাস করো, তুমি গুরুত্ব দাও। ইনশাল্লাহ ভালো করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। তাহলে দেখো, পরিশ্রমীরা জীবনে সফল হয়, এটা কি হবে? সরল বাক্য। এটা সরল বাক্যে আছে, কিন্তু এটাকে করতে হবে জটিল। তাহলে কি হবে? যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, এটা হবে। যারা, এই যে কি আছে দেখো, যারা আছে তারা একটা শর্ত জুড়ে দিয়েছে, পরিশ্রমীরা জীবনে সফল হয়, এটি। শেষ মনে হয় আমাদের। পাখিগুলো নীল আকাশে উড়ছে, বাক্যটি যে পাখিগুলো নীল আকাশে উড়ছে, এটা মূল বই থেকে মানে হুবহু উদাহরণ উঠিয়ে দিয়েছে, এটা সরল বাক্য হবে। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, যে হলেও আছে, তাহলে এটা নিঃসন্দেহ কি হবে? সরল বাক্য। কারণ আমি বলেছিলাম হলেও থাকতে পারে, মানে লেও যুক্ত যদি থাকে তখন সেটা কি হবে? সরল বাক্য। এটা যৌগিক কি হবে? লোকটি, দেখো, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, এটা হবে। এখানে যদিও আছে, এটা তো হবে না। তারপরে লোকটি যেমন তেমন আছে, যেমন তেমন থাকলে তো হবে না। লোকটি অশিক্ষিত এবং অভদ্র, এবং আছে, তোমার দেখো এটা মিনিংটা মিলিনি, কিন্তু লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, গ নম্বর হবে সঠিক উত্তর, গ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা প্রথমে মূল বইটা পড়িয়েছি, মূল বইয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো ছিল দাগিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখানে দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহকারে পড়ানো হয়েছে। তোমরা এই যে এই ব্যাখ্যাগুলো যেগুলো দিয়েছি সেইগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে, এবং এর পাশাপাশি আরও যে তথ্যগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে লেকচার শেষ হওয়ার পরে সেগুলো আলোচনা করা হবে। এবং তোমরা অনেকে জানতে চেয়েছো যে তোমাদের সাজেশন, প্রথম পত্র দ্বিতীয় পত্রের সাজেশন চেয়েছো। পরবর্তী যে লেকচারগুলো হবে এরপরে 6 নং লেকচারে তোমাদের যেই বিরোচন অংশ আছে, যে মুখস্থ আইটেম, সেটা পড়ানো হবে। তারপর সারাংশ কোনগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ মার্ক পাবে, সেটা 7 নং লেকচারে সম্ভবত নিব। 8-এ ভাব সম্প্রসারণ, এরপর তোমাদের হচ্ছে অনুচ্ছেদ কিভাবে লিখবে, সংবাদপত্র লেখার ক্ষেত্রে অনেকের সমস্যা আছে, সেটা আলোচনা করব। এরপর রচনায় তুমি সবথেকে বেশি পয়েন্ট দিতে হবে, ভূমিকা, তারপর হচ্ছে কিভাবে বডি অংশে ভূমিকা এবং শেষে তো উপসংহার, এর বডি অংশে কি কি তথ্য রাখবে সেগুলো আমি পূর্ণাঙ্গ প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আলাদা আলাদা সাজেশন দিব, এবং লেখার নিয়মও বলে দিব, ক্লাসেই ধারাবাহিকভাবে পেয়ে যাবে। এরপর বাংলা প্রথম পত্রে যদি আসি, তোমাদের পরবর্তী লেকচার বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমাটির ভেপুর নিম গাছ এটা রেখেছি, তারপর কবিতা অংশ এইভাবে শেষ হবে। তারপর শেষে তোমাদের যে উপন্যাসটা রয়েছে, উপন্যাস, হ্যাঁ সেটা
বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ অংশে সমস্যা হয়ে থাকে এবং সৃজনশীল প্রশ্ন তোমরা নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারো না। আমি কিন্তু একটা কাঠামো বলে দিয়েছি যে কোন প্রশ্নের ক্ষেত্রে কতটুকু সময় বরাদ্দ রাখবে, ওই অনুযায়ী তো ওই নিয়মটা ফলো করবে। এবং প্রতিটা লেকচার শেষ হওয়ার পর আমি বাছাইকৃত 3 থেকে 400 প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়াবো, সেটা প্রথম পত্র হোক দ্বিতীয় পত্র, সেখান থেকে তুমি হুবহু কমন পাবে। তাহলে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নাই। আর নিয়মিত পড়তে থাকো, হতাশ হওয়া যাবে না, মনোবলটা ধরে রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর বেশি রাত জাগতে হবে না, ওই যে রাত 1টা 2টা 3টা পর্যন্ত পড়বো এটা না। তুমি হচ্ছে অনেকের পড়া 1 ঘন্টা পড়লে হয়ে যায়, অনেকের 45 মিনিট পড়লে হয়ে যায়। তুমি আবার অনেকে প্রশ্ন করেছো পড়লে তো মনে থাকে না, এক্ষেত্রে কি করব? তুমি যেটা 1 ঘন্টা পড়বে সেটা 3 ঘন্টা বা তার দ্বিগুণ সময় যদি রিভিশন দাও তাহলে তোমার সেটা মাথায় সেট হয়ে যাবে। তুমি আজকে যেটা পড়ছো সেটা যদি তুমি 1 সপ্তাহ পর বা ভালোভাবে রিভিশন না দাও তাহলে তুমি 7 দিন বা 10 দিন পর ভুলে যাবে, এটা একটা সাধারণ বিষয়। তুমি যদি ওই পড়াটা যদি ভালোভাবে রিভাইজ করো তাহলে দেখবে তোমার ওইটা মাথায় সেট হয়ে যাবে। অর্থাৎ এই কাজটা করবা। আর 1 ঘন্টা পড়বা, এর মধ্যে 5 মিনিট, শেষ 5 মিনিট অবশ্যই একটু হাঁটা চলা বা কিছু হালকা খাবার খেয়ে নিবা। আর যা যা যে ধর্মচর্চা আছে সেটা তো অবশ্যই অনুসরণ করবা। ওই অনুযায়ী আগে ধর্ম চর্চা অনুশীলন করবে, তারপর হচ্ছে তোমার একটা রুটিন মাফিক তুমি পড়াশোনাটা আগিয়ে নাও। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে অবশ্যই পোস্ট করবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তারপর আমাকে অবশ্যই জানাবে, আমি তৎক্ষণাৎ সমাধান দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো।